আলাইকুম। আমরা দেওয়ানি কার্যবিধির কিছু টপিক নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য। তার এই ধারাবাহিকতায় এখন আমরা কথা বলতে চাই এখতিয়ার নিয়ে। একটু কথা বলি, এখতিয়ার বলতে কি বুঝেন? হ্যাঁ, আদালতের এখতিয়ার বলতে কি বুঝেন, এটা 2015, 2006, 2005-এ আসছে। গুরুত্ব আছে, আমরা দেখি। এখতিয়ার এখতিয়ার হলো আদালত কর্তৃক কোনো মোকদ্দমার শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা। আমাদের কি করতে হবে? এখতিয়ার বলতে বোঝায় কোনো মোকদ্দমার শুনানি, তারপরে হলো নিষ্পত্তি করার ক্ষমতা। এই দুইটা শব্দ আপনারা মাথায় রাখতে হবে। যে ক্ষমতার মাধ্যমে আদালত বিচারের উদ্দেশ্যে কোনো মোকদ্দমার শুনানি শুনানি এবং নিষ্পত্তি করতে পারে, তাহলে এই শুনানি এবং নিষ্পত্তি এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারে, তাকে আদালতের এখতিয়ার বলে। আমরা এবার পরবর্তী দেখি, দেওয়ানি আদালতের এখতিয়ারের নিম্নলিখিত উপায়ে বিভক্ত করা যায়। তাহলে এক নম্বরে আমরা দেখি বিষয়বস্তুগত ইখতিয়ার কি জিনিস, আর্থিক ইখতিয়ার কি জিনিস, আঞ্চলিক ইখতিয়ার কি জিনিস, আদি ইখতিয়ার, আপিল ইখতিয়ার। তাহলে আর্থিক ইখতিয়ার, বাংলাদেশের দেওয়ানি আদালত সমূহের নাম লিখুন। আর্থিক ইখতিয়ার সহ বাংলাদেশের দেওয়ানি আদালত সমূহের নাম লিখতে বলছি। এরপর হলো বাংলাদেশের দেওয়ানি আদালতের নাম সমূহ। কি কি দেওয়ানি আদালত আছে? দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারায় আপনার 5 ধরনের দেওয়ানি আদালতের বিষয়ে বলা আছে। সেগুলো কি? এক নম্বর হলো জেলা জজের আদালত, কোর্টস অফ ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জজের আদালত, কোর্টস অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জজের আদালত, কোর্টস অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র সহকারী জজের আদালত, কোর্টস অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জজের আদালত, কোর্টস অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। এরপরে আমরা দেখি দেওয়ানি আদালতের সময়ের আর্থিক ইখতিয়ারটা একটু দেখার চেষ্টা করি। তাহলে মূল্যমানের উপর ভিত্তিতে অধিক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 6, ধারা 6 এবং ধারা 15, এই দুটো ধারা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 6 এবং ধারা 15, দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর ধারা 18 এবং ধারা 19 প্রযোজ্য হবে। তাহলে আমরা দেওয়ানি আদালতের আর্থিক ইখতিয়ার জানার সময় অবশ্যই আমরা ধারা 6 দেখবো, ধারা 15 দেখবো, এবং দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর আমরা 18 দেখবো, 19 দেখবো। দেখেন আমরা ধারা 15-তে কি বলতেছে? ধারা 15-তে বলতেছে প্রত্যেকটি মামলা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ে আদালতে দায়ের করতে হবে। ধারা 6 অনুসারে কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক ইখতিয়ারের বেশি মূল্য সম্পন্ন বিষয়বস্তু বিষয়ক মামলার বিচার করবে না। ধারা 6 অনুসারে বলতেছে কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের বেশি মূল্য সম্পন্ন বিষয়বস্তু বিষয়ক মামলা বিচার করবে না। তবে যে সকল আদালতে প্রাথমিকভাবে বিচারের উদ্দেশ্যে দেওয়ানি মামলা দায়ের করা যায়, সেসব আদালতকে আদি ইখতিয়ার বা মূল এখতিয়ার সম্পন্ন আদালত বলে। তাহলে নিম্নলিখিত আদালত সমূহের আদি ইখতিয়ার রয়েছে। কাদের আদি ইখতিয়ার রয়েছে? যুগ্ম জেলা জজ আদালতের আদি ইখতিয়ার রয়েছে, সিনিয়র সহকারী জজের আদি ইখতিয়ার রয়েছে, সহকারী জজের আদি ইখতিয়ার রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কার আদি ইখতিয়ার রয়েছে। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি, যে আহ, আমরা দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 19 ধারা দুইটা বিষয়, যে সহকারী জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত। আর যুগ্ম জেলা জজের আদালত হলো
18 ধারাতে বলা আছে। এই যে সহকারী এবং সিনিয়র 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হলো আমরা সহকারীতে মামলা করব, আর 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী, আর 25 লক্ষ 1 থেকে সীমাহীন পর্যন্ত আমরা যুগ্ম জেলা জজের আদালতে মামলা করতে পারবো ধারা 18 অনুযায়ী। এটা হলো দি সিভিল কোর্টস অ্যাক্ট। এই 19 সহকারী সিনিয়র, আর 18 হচ্ছে হলো যুগ্ম জেলা জজ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। জেলা জজ আদালত ও অতিরিক্ত জেলা জজ আদালতের আদি ইখতিয়ার নেই। তাহলে জেলা জজ আদালত বা অতিরিক্ত জেলা জজ আদালত আদি ইখতিয়ার নেই, তবে কিছু বিশেষ মোকদ্দমায় এই আদালত সমূহে মামলা দায়ের করা যায়। আমরা এগুলো সামনে দেখব, যেমন কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো জেলা জজ আদালতে মামলা দায়ের করা যায়। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আসলে কি বোঝায়, কোনগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এটা অ্যাডভোকেটশিপ 2015-তে আসছে, 2006-এ আসছে, 2005-এ আসছে। তাহলে গুরুত্বপূর্ণ না? দেখেন, আপনারা অনেকেই ভাবেন যে 2005 সালে আসলে 6 সালে আসতে পারবে না, 5-এও আসছে, 6-এও আসছে, তাইলে এটা বলার কোনো ইয়ে নাই, আসতে পারে। তাহলে আমরা ইংলিশটা একটু দেখি। দি এক্সক্লুশন বাদ যাবে অফ জুরিডিকশন অফ এ সিভিল কোর্ট to entertain civil cases should not be repeatedly inferred. তো দি কোড অফ সিভিল প্রসিডিং 1909 ধারার আলোকে বিবৃতি মূল্যায়ন করুন। আবার দশম বিজিএসও আসছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে দেওয়ানি কার্যবিধি ধারা 9 অনুযায়ী যে সমস্ত মামলা দেওয়ানি আদালতে বিচার করার জন্য গ্রহণ করতে প্রকাশ্য বা পরোক্ষভাবে নিষেধ আছে, ওইসব মামলা ব্যতীত সমস্ত প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালত বিচার করবে। ধারা 9-এর ব্যাখ্যা আরো বলা হয়েছে যে কোনো মামলায় যদি সম্পত্তি বা পদের অধিকার বিষয়ে প্রশ্ন উঠে তা দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে গণ্য হবে। এই অধিকার ধর্মীয় কাজ বা উৎসব সম্পর্কিত প্রশ্নের সিদ্ধান্তের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হলেও তাতে মামলার প্রকৃতি নষ্ট হবে না। তাহলে ধারা 9-এর বক্তব্য থেকে বোঝা যায় আইনের প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা সাপেক্ষে সকল প্রকার সম্পত্তির অধিকার, পদের অধিকার সম্পর্কিত মামলা হলো দেওয়ানি প্রকৃতির মামলা। উক্ত ধারা সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি উল্লেখ করা হয়েছে, কিন্তু কোন গুলোকে সম্পত্তি গণ্য করা হয়েছে তার কোনো ব্যাখ্যা এই ধারায় নেই। তো উচ্চতর আদালতের সিদ্ধান্তে সম্পত্তি বলতে স্থাবর অস্থাবর সম্পত্তি, প্যাটেন্ট অধিকার, কপিরাইট, ট্রেডমার্ক, ভোটের অধিকার, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তাইলে আমরা একটু সম্পত্তির অধিকার, প্যাটেন্ট অধিকার, কপিরাইট, ট্রেডমার্ক, ভোটের অধিকার, এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা একটু দেখি যে একই একইভাবে পদের অধিকার, রাইট টু অফিস সম্পর্কে উচ্চতর আদালত কর্তৃক ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এইসব ব্যাখ্যা বলা হয়েছে কোনো পদের অধিকার সম্পর্কে কোনো মামলা দায়ের করা হলে দেখতে হবে ওই পদের সঙ্গে কি কি কর্তব্য এবং অধিকার জড়িত আছে। কেউ ওইসব অধিকার বা কর্তব্য খর্ব করলে আইনের মাধ্যমে কোনো প্রতিকার ব্যবস্থা আছে কিনা ইত্যাদি। যেমন কোনো কর্মচারী, কর্মকর্তা যাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট বিধিবিধান রয়েছে, ওই ধরনের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে যদি ওই বিধানে বর্ণিত প্রক্রিয়ার ব্যতীত বরখাস্ত করা হয়, তাহলে দেওয়ানি আদালত ওই অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা চলবে। ধর্মীয় কারণে বা বিবেচনায় যদি কোনো ব্যক্তিকে কোনো সম্মাননা দেওয়া হয় বা তাহলে শুধুমাত্র সম্মাননা খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা চলবে না। কিন্তু যদি কোনো ধর্মীয় পদের সঙ্গে সম্মানী সুযোগ সুবিধা, ভাতা ইত্যাদি জড়িত থাকে, তাহলে ওইসব খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা করা যাবে। দেওয়ানি আদালতে কোনো মামলা এলে আদালত সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা করবেন তা হলো দায়েরকৃত মামলাটি, অর্থাৎ বিচার বা শুনানি করার আইনসঙ্গত ইখতিয়ার আছে কিনা। যদি ইখতিয়ার না থাকে তাহলে ওই মামলার কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ থাকবে না। এরপরে আমরা দেখি অনেক
ক্ষেত্রে শুধু আর্জি পর্যালোচনা করে মামলাটি বিচারের বিষয়ে 9 ধারার বিধান মতে আদালতের এখতিয়ার আছে কিনা, কিন্তু কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ ব্যতীত বোঝা যাবে না এখতিয়ার আছে কি নাই, যেমন যেমন মূল্যমানের ঠিক আছে কিনা, আদালত আদালতের জন্য নির্ধারিত এলাকার ভিত্তিতে দায়ের করা হয়েছে কিনা। এসব ক্ষেত্রে প্রথমে উক্ত বিষয়গুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি হবে এবং প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। অনেক ক্ষেত্রে শুধু প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে। তাহলে উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, দি এক্সপ্লোশন অফ জুরিডিকশন অফ এ সিভিল কোর্ট টু এন্টারটেইন সিভিল কেসেস শুড নট বি রেডিলি ইনফারেট দি কোড অফ সিভিল প্রসিডিউর 9 ধারার আলোকে বক্তব্যটি যথার্থ। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে দেওয়ানি প্রত্যেক মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে সংশ্লিষ্ট আইন উল্লেখে আলোচনা করুন। তাহলে প্রত্যেকটা মামলা বিচার করার সর্বনিম্ন ক্ষমতা সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। তাহলে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 15-তে বলা হয়েছে প্রত্যেক মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে। যদি কোনো মামলা দায়ের করতে হয় তাহলে অবশ্যই ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে। মামলা করার প্রয়োজন দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। কি কি বিষয়? প্রথমত, মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা, যদি মামলাটি দেওয়ানি প্রকৃতির হয়। দ্বিতীয়ত, মামলাটি কোন আদালতের আঞ্চলিক ইখতিয়ারের আওতাধীন, যা 16 থেকে 20 ধারার মধ্যে দেওয়ানি আদালতের আঞ্চলিক ইখতিয়ার বর্ণিত আছে। তৃতীয়ত, আমরা দেখব যে দ্বিতীয়ত আমরা দেখব মামলাটি কোন আদালতের আর্থিক ইখতিয়ারের আওতাধীন। এক্ষেত্রে মামলার আর্থিক ইখতিয়ার নির্ধারণের জন্য দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুসরণ করতে হবে। উক্ত আইনের আমরা 19 ধারার বক্তব্য অনুযায়ী সহকারী জজের আর্থিক ইখতিয়ার 15 লক্ষ টাকা, সিনিয়র সহকারী জজের আর্থিক ইখতিয়ার 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। আর যুগ্ম জেলা জজ আর্থিক মূল্যমান অধিক মূল্যমানের বিচার আর যুগ্ম জেলা জজ হলো 19 ধারাতে বলা, সরি 18 ধারাতে বলা আছে। যুগ্ম জেলা জজের আর্থিক ইখতিয়ার দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর কত ধারায় বলা আছে? আপনার 18 ধারায় বলা আছে। এরপরে আমরা দেখি যে উপযুক্ত বিষয়গুলো বিবেচনা রেখে মামলাটি বিচার করার সর্বনিম্ন ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখেন, করিম 10 লক্ষ টাকা মূল্যমানের জমির মালিকানা নিয়ে চট্টগ্রামে মামলা দায়ের করবে। এক্ষেত্রে যেহেতু জমির মালিকানা নিয়ে মামলা, তাই দেওয়ানি মামলা। এরপর উক্ত মামলা করার আঞ্চলিক ইখতিয়ার আছে কিনা দেখতে হবে। যেহেতু জমিটি যেহেতু চট্টগ্রামে, তাই করিম চট্টগ্রামে মামলাটা করতে পারবে। এখানে দেখতে হবে আর্থিক ইখতিয়ার। জমির মূল্য 10 লক্ষ টাকা। উল্লেখ্য যে জমির যখন চট্টগ্রাম জেলা অন্তর্গত, তখন ওই মামলা বিচার করা সাধারণ এখতিয়ার যুগ্ম জেলা জজ অর্থাৎ সিনিয়র সহকারী জজের আছে। এখানে সহকারী জজের আর্থিক ইখতিয়ার 15 লক্ষ টাকা পর্যন্ত। অতএব মামলার বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জজ আদালত। এরপরে আমরা একটু দেখি স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে আদালতের এখতিয়ার সংক্রান্ত বিধানগুলো আলোচনা করুন। স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে আদালতের এখতিয়ার সম্পন্ন বিধানগুলো আলোচনা করুন। এখন আমরা দেখব স্থাবর সম্পত্তি মামলা কোন আদালতে দায়ের করতে হয়। উদাহরণ সহকারে ব্যাখ্যা করুন। 4 BGS 2009 অ্যাডভোকেট আসছে। এখন আমরা দেখি মামলা করার প্রয়োজন দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ইখতিয়ার কয়টা বিষয় দেখতে হবে? 3টা বিষয় দেখতে হবে। প্রথমত, এটা মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা। একটু আগে আমরা বিষয়টা করেছিলাম। যদি মামলাটি দেওয়ানি প্রকৃতির হয় তাহলে মামলাটি কোন আঞ্চলিক ইখতিয়ারের আওতাধীন। এটা 16 থেকে 20 ধারা দেওয়ানি আদালতের আঞ্চলিক ইখতিয়ার বর্ণিত আছে। এরপরে তৃতীয়ত হলো মামলাটি কোন আদালতের আর্থিক ইখতিয়ারের আওতাধীন। এই ক্ষেত্রে মামলার আর্থিক ইখতিয়ার নির্ধারণের জন্য দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অনুসরণ করতে হবে। উক্ত আইনের 19 ধারাতে বলতেছে, বক্তব্য অনুযায়ী সহকারী জজের আর্থিক ইখতিয়ার 15 লক্ষ টাকা, সিনিয়র সহকারী জজের আর্থিক ইখতিয়ার 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। আর যুগ্ম জেলা জজের আর্থিক ইখতিয়ার 18 ধারাতে বলা আছে কত? অসীম।
এরপরে আমরা দেখি উম, উপযুক্ত বিবেচনাগুলো বিবেচনা রেখে মামলাটি বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা কোনো আদালত দায়ের করতে হবে, এবং স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে আঞ্চলিক ইখতিয়ার সংক্রান্ত দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 16 থেকে 18 ধারায় বলা আছে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি কার্যবিধি 16 থেকে 18 ধারায় বলা আছে যে কোন কোন জায়গাতে মামলাটা আপনি করতে পারবেন। দেখেন, 16 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, বাটোয়ারা, বন্ধক, চার্জ সম্পর্কিত দায় পরিশোধ, বিক্রয় অথবা বন্ধক মুক্তির মোকদ্দমা বা অন্য প্রকার সত্য বা স্বার্থ নির্ধারণের মোকদ্দমা, অনিষ্টর জন্য ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতের আঞ্চলিক ইখতিয়ারের সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তিটি অবস্থিত। এরপরে আমরা দেখি 17 ধারাটা একটু দেখি। ধারা 17 অনুযায়ী স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমার বিষয়বস্তু যদি বিভিন্ন, এটার নিচে দাগ দেন, বিভিন্ন আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে থাকে, তাহলে ওই সম্পর্কিত অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারে অবস্থিত সেরূপ যে কোনো আদালতে দায়ের করা যেতে পারে। তাইলে যেখানে হলো বিভিন্ন আদালতের, এই বিষয়টা বুঝেন। আর আগেরটা বলছি হলো বিষয়বস্তু যেখানে, অর্থাৎ সেখানে মামলাটা দায়ের করা যাবে, সংশ্লিষ্ট সম্পত্তিটি যেখানে অবস্থিত এখানে দায়ের করা যাবে। এরপরে আমরা দেখি 18 ধারা। দেখেন, 18 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির দুই বা ততোধিক আদালতের কোনটি স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত সে সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিলে, অনিশ্চয়তাটা একটু গোল করেন, দেখা দিলে যে কোনো একটি আদালত অনিশ্চয়তার কারণে লিপিবদ্ধ করে মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো মোকদ্দমার প্রকৃতি বা আর্থিক মূল্য আহ, উক্ত আদালতের ইখতিয়ারের মধ্যে হতে হবে। আশা করছি আপনারা আঞ্চলিক ইখতিয়ার নিয়ে বুঝে গেছেন। এরপরে আমরা দেখি যে দেওয়ানি আদালতের আর্থিক ও আঞ্চলিক ইখতিয়ারের স্বতন্ত্র বৈশিষ্ট্য আলোকপাত করুন। দেওয়ানি আদালতের আর্থিক ইখতিয়ার আমরা জানি, আঞ্চলিক ইখতিয়ারও আমরা জানি, আগের প্রশ্ন, আগের কথাবার্তা। এরপর হলো স্থাবর অস্থাবর সংক্রান্ত সংক্রান্ত হ্যাঁ আহ, স্থাবর বা অস্থাবর এই যে সংক্রান্ত মোকদ্দমা দায়েরের স্থান, আমরা এটাও ইতিমধ্যে পড়ে ফেলেছি স্থাবর অস্থাবর বিষয়ে। দেখেন, আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যায়। অ্যাডভোকেসি 2008 সরকারি কর্মচারী টট জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়। সরকারি কর্মচারী টট জাতীয় কার্যকলাপের জন্য যে কোনো স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে হবে। সে সম্পর্কে 19 ধারায় বলা আছে। কোন ধারায় বলা আছে? 19 ধারাতে বলা আছে, দেওয়ানি কার্যবিধির 19 ধারাতে বলা আছে। দেওয়ানি কার্যবিধির 19 ধারার মধ্যে মূলত ব্যক্তি বা অস্থাবর, এই দুইটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে ব্যক্তি অথবা অস্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য, এটাও একটু মাথায় রাখতে হবে, এটা বলবেন, অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা আছে। এরপরে দেখেন, ধারা 19 অনুযায়ী ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি কোনো আদালতের ইখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে, ব্যবসা চালালে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে, বাদী তার ইচ্ছে অনুসারে আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারে। আলোচ্য অংশে সরকারি কর্মচারী যে স্থানে টপ করেছে সেই স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে।
এরপরে আমরা দেখার চেষ্টা করি যে দেওয়ানি কার্যবিধির 20 ধারার বিধান আলোচনা করুন। এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেওয়ানি কার্যবিধির 20 ধারা অন্যান্য মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ 16 থেকে 19 পর্যন্ত যদি আপনারা আহ মোকদ্দমা দায়ের সম্পর্কে যদি বুঝতে না পারেন, তাহলে 20 ধারায় মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা হয়েছে। যেসব মোকদ্দমার ক্ষেত্রে 16 থেকে 19 ধারার প্রযোজ্য নয়, সেসব মোকদ্দমা দায়ের করার স্থান সম্পর্কে 20 ধারায় বলা আছে। ধারা 20 অনুযায়ী যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে, অর্থাৎ বিবাদী এক বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেক মোকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে বা লাভজনক কাজ করে। এরপরে একাধিক বিবাদী থাকলে তাদের কোনো একজন মোকদ্দমা রুজু করার প্রাক্কালে প্রকৃতপক্ষে সে স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে অথবা ব্যক্তিগত লাভজনক কাজ করে। তবে শর্ত থাকে যে এই ক্ষেত্রে আদালতের সম্মতি গ্রহণ করতে হবে, এবং যে সমস্ত বিবাদী এলাকায় বসবাস করে, এই যে কি করতে হবে, আদালতের সম্মতি গ্রহণ করতে হবে। এটা নিচে আন্ডারলাইন করেন যে বা না করে বা ব্যবসা করে কিংবা ব্যক্তিগতভাবে লাভজনক কর্ম করে না, তাদের এই মোকদ্দমা দায়ের ব্যাপারে রাজি হতে হবে। মোকদ্দমার কারণ উদ্ভাবন সে আদালতে দায়ের করতে হবে। এখানে আরো কিছু বিষয় আছে। কথা হচ্ছে, ব্যাখ্যা একে যদি আমরা দেখি যে কোনো ব্যক্তির এক স্থানে স্থায়ী বসবাস, অন্য স্থানে অস্থায়ী বসবাস থাকলে অস্থায়ী বসবাসের এলাকায় কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হলে উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। ব্যাখ্যা দুই বলতেছে যে কোনো কর্পোরেশন, প্রধান অফিস বা ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। যেখানে অধস্তন কোনো কার্যালয় আছে অর্থাৎ সেই এলাকার মোকদ্দমার কারণ উদ্ভব হলে তাহলে সেখানে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। এরপরে আমরা দেখি যে প্রশ্ন তো গেল, এখন হচ্ছে হলো যে এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বা বিধান, স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে যে বিধানগুলো আছে সেটা হলো 22 এবং 23 ধারায় স্থানান্তরকারী আদালতের ক্ষমতা, এবং 24 ধারায় বলা আছে। 22, 23, 24 এই জায়গাগুলোতে এই ক্ষমতাগুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখি ধারা 22 অনুযায়ী একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা কোনো একটি আদালতে দায়ের করা হলে বিবাদী কে পারবে, 22 পারবে বিবাদী। বিবাদী অন্য একটি আদালতের মোকদ্দমা স্থানান্তর করতে চাইলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই অপর পক্ষকে নোটিশ দিতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে হলো আদালত এরূপ আবেদনপত্র পাওয়ার পর অপরপক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করতে হবে ও আদালতে মামলা বিচার হবে, তা স্থির করবেন। এরপর 23 কি বলতেছে আমরা একটু দেখি। ধারা 23 বলতেছে, 23 অনুযায়ী যদি একই জেলায় আদালতের মধ্যে মামলা স্থানান্তর করা হয় তখন মামলা স্থানান্তরের আবেদন করতে হবে জেলা জজ আদালতে। এটা কি বলতেছে, 23 অনুযায়ী যদি একই জেলায় আদালতের মধ্যে মামলা স্থানান্তর করতে হয় তাহলে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে জেলা জজ আদালতে। যদি এক জেলা একটি আদালত থেকে অন্য জেলায় আরেকটি আদালতে মামলা হস্তান্তর করতে হয় তাহলে হাইকোর্ট বিভাগে আপনাকে আবেদন করতে হবে। তবে ধারা 24 কি বলতেছে, মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে, এটা একটু আন্ডারলাইন করেন, সকল পক্ষকে নোটিশ দিতে হবে, আবার তাদের কারো বক্তব্য শুনার ইচ্ছা করলে তা শ্রবণ করে নোটিশ না দিয়ে নিজে শ্রমটু হয়েও হাইকোর্ট বিভাগ অথবা জেলা আদালত যে কোনো সময় কি করতে পারবে, যে কোনো সময় আপনার তার সম্মুখে বিচারাধীন কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালতে বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারে। তাহলে তার অধীনস্থ কোনো আদালত হতে কোনো মোকদ্দমা বা আপিল অন্যান্য কার্যক্রম, তাইলে সে
তার সম্মুখে বিচারাধীন, যেগুলো বিচারাধীন আছে কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধীনস্থ এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন। তবে তার অধীনস্থ কোনো আদালতে মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম উনি প্রত্যাহার করতে পারেন। আমরা ফলাফলাদি নিতে পারি প্রত্যাহার, এবং দণ্ড অস্বীকার দিয়ে নিষ্পত্তি করতে পারেন, তার বিচার বা নিষ্পত্তি করতে পারেন। এরপরে হলো আমরা উনি কি পারেন, অধীনস্থ কোনো এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন। আমরা স্থান নিতে পারি, করতে পারেন, এবং সেই আদালত হতে প্রত্যাহার করা হয়েছে সেই আদালতে নিষ্পত্তির জন্য পুনরায় পুনরায় প্রেরণ করতে পারেন। এই যে পুনরায় উনি আবার কি করতে পারেন, প্রেরণ করতে পারেন। এই যে পুনঃস্থাপন দিয়েও আপনি এই বিষয়টা মনে রাখতে পারেন। এরপরে আমরা একটু দেখি যে কোনো মোকদ্দমা স্থানান্তরিত বা প্রত্যাহারিত হলে থাকলে যে পর্যায়ে তা স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল সেই পর্যায়ে হতে বিচার শুরু করতে হবে। এরপরে স্বল্প ইখতিয়ার আদালত হতে স্থানান্তরিত বা প্রত্যাহারকৃত মোকদ্দমার বিচারকারী আদালতকে উক্ত মোকদ্দমার ব্যাপারে স্বল্প ইখতিয়ার আদালত বলে গণ্য হবে। এখন 24 ক অনুযায়ী কোনো মোকদ্দমা বা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরিত বা প্রত্যাহারকৃত হলে আদালত পক্ষগণের উপস্থিতির জন্য অবশ্যই একটা তারিখ ধার্য করবেন, এবং যে আদালতের নিকট মোকদ্দমা বা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরিত হয়েছে সেই আদালতে পূর্ব নির্ধারিত তারিখে মোকদ্দমার পক্ষগণকে উপস্থিত হতে হবে। এটি হলো কথাবার্তা। আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখি, 11 নং প্রশ্নটা আমরা একটু দেখি। তাহলে 11তে বলতেছে কোন আদালতের এখতিয়ারের বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়। কখন আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়, গুরুত্বপূর্ণ কথাবার্তা। আপিল বা রিভিশন আদালত এই সংক্রান্ত কোনো আপত্তি গ্রহণ করতে পারে কি, আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। 12 বিজিএস আসছে। দেওয়ানি আদালতে আমরা 21 ধারাতে দেখি যে এখতিয়ার সংক্রান্ত ব্যাপারে আপত্তির বিষয় উল্লেখ আছে। আমরা 15 থেকে 20-এর অধীন যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে সে আদালতের এখতিয়ার সম্পর্কিত আপত্তি থাকলে প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে উত্থাপন করতে হবে, নয়তো পরবর্তীতে আপিল বা রিভিশনাল আদালত মোকদ্দমা দায়েরের স্থান বা ইখতিয়ার ইত্যাদি সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। যদি মোকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে ন্যায় বিচার ব্যাহত হয় সেক্ষেত্রে আপিল বা রিভিশনাল আদালত ন্যায় বিচারের সাথে এরূপ মঞ্জুর করতে পারে। তো ন্যায় বিচার বিঘ্ন হলে সেটা ভিন্ন কথাবার্তা, বাট এমনিতেই বলতেছে আপনাকে প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয়ে নির্ধারণের কি করতে হবে, বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে আপত্তি উত্থাপন করতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, 12 নং প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, একটি মামলা একের অধিক ব্যক্তি হিসাবে পক্ষভুক্ত হতে পারে কি, কি বলতেছে, একটি মামলায় একের অধিক বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি, যদি হয় কোন ক্ষেত্রে আলোচনা করুন। হ্যাঁ, দেওয়ানি মোকদ্দমার বাদী বিবাদী নামে দুটি পক্ষ থাকে, এটা আমরা জানি। বাদী একজন বা একাধিক হতে পারে, বাদীর ন্যায় বিবাদীও একাধিক হতে পারে। দেওয়ানি কার্যবিধির আদেশ এক বিধি একে কতিপয় ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে। তো মোকদ্দমার প্রত্যেক বাদীর দাবিকৃত প্রতিকার একই কাজ বা লেনদেন হতে তৈরি হয় বা উদ্ভূত হয়। মোকদ্দমাটি এমন যে যদি উক্ত ব্যক্তিগণ পৃথক মোকদ্দমা দায়ের করেন তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটা সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে দেখেন, one person may sue or defend on behalf of all in same interest, সিভিল প্রসিডিউর 1908-এর বিধানের আলোকে আলোচনা করব। এখানে one person may sue or defend behalf of all in same interest বলতে আসলে কি বুঝাইতেছে, এখানে বুঝাইতেছে যে অর্ডার একের বিধি 8-এ বলছে এর মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে, যাকে আমরা মূলত প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, এটা নিচে আন্ডারলাইন করেন, মোকদ্দমা এর কথা বলা হয়েছে। হ্যাঁ, এমসিকিউর জন্য প্রশ্নটা বারবার আসে যে বহু সংখ্যক লোকের কোনো বিষয়ে একই স্বার্থ থাকলে অথবা আদালতের অনুমতি সাপেক্ষে এক বা একাধিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সকলের পক্ষে মামলা দায়ের করতে বা জবাব দিতে
পারে। এক একে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট বলে। তাহলে 8-এর বক্তব্য অনুযায়ী প্রতিনিধিত্ব মোকদ্দমা করতে হলে নিম্নের শর্তগুলো পূরণ করতে হবে। মোকদ্দমাটি অবশ্যই একাধিক পক্ষ থাকতে হবে, তাদের সকলের একই স্বার্থ থাকতে হবে, অবশ্যই আদালতের অনুমতি নিয়ে মামলা করতে হবে, সংশ্লিষ্ট সকল পক্ষকে বাদী খরচ সে নোটিশ দিতে হবে। উল্লেখ্য যে যাদের পক্ষ থেকে বা যাদের সুবিধার জন্য এরূপ মামলা করা হয়েছে বা জবাব দেওয়া হয়, তাদের মধ্যে যে কেউ মামলা পক্ষভুক্ত হওয়ার আবেদন করতে পারে। আমরা পরের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি যে টিকা লিখন, মোকদ্দমার কারণ, কজ অফ অ্যাকশন, এগুলো 2004, 2005, 2006 দেখছেন কিভাবে টানা আসছে। এক পরীক্ষার প্রশ্ন আরেক পরীক্ষায় আসে না, এটা দেখেন 4-এ আসছে, 5-এ আসছে, 6-এ আসছে, 7-এ আসছে, 9-এ আসছে, 10-এ আসছে, তাহলে এগুলো আসতে পারে। আপনারা গত আগের বছর কি আসছে সেটা না দেখে সব প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করতে হবে। মোকদ্দমার কারণ, কজ অফ অ্যাকশন, যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বাদী একটি মামলা তার পক্ষে আদালতের রায় পেতে ইচ্ছে করে, তাহলে সে নিশ্চয়ই একটা মামলা করছে তার পক্ষে রায় পেতে ইচ্ছে করে, সেসব বিষয়ের সমষ্টিকে নালিশের কারণ বা মোকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন বলে। যখন কোনো ব্যক্তি আইনত অধিকার লঙ্ঘিত হয় তখন তার পক্ষে মোকদ্দমার কারণ উদ্ভব হয়। দাবি সমর্থনের মূল বিষয়গুলো হলো নালিশের কারণ। মূল বিষয়গুলো প্রমাণ করতে যে সব স্বাক্ষর প্রয়োজন হবে তা মোকদ্দমায় রক্ষণীয় নয়। তাহলে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 7 বিধি 11 ক অনুযায়ী মোকদ্দমার আর্জিতে বাদীর মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে আর্জি খারিজ হবে। 7 আদেশের 11 পথে এটা বলা আছে। এরপরে দেখেন 15 প্রশ্নটা আমরা দেখি, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্ট বা ক্ষতিপূরণের মোকদ্দমা সম্পর্কিত 1908-এর উল্লেখ করুন। তাইলে এই যে দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 19 অনুযায়ী, এটা আমরা পড়ছিলাম, ব্যক্তি বা অস্থাবর এই দুইটা সম্পত্তির প্রতি যদি আদালতের এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে অনিষ্ট সাধন করে বিবাদী অন্য আদালতের স্থানীয় বসবাস করে, তাহলে বা ব্যবসা করে বা ব্যক্তিগত লাভজনক কাজ করে, বাদী তার ইচ্ছা অনুসারে দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবে। আমরা উদাহরণ দিচ্ছি, চট্টগ্রাম বসবাসকারী জনাব রহিম সম্পর্কে ঢাকা জনাব করিমের মানহানি বিবৃতি প্রকাশ করে জনাব করিমের বিরুদ্ধে ঢাকা বা চট্টগ্রাম উভয় স্থানে মামলা করা যাবে। কারণ আহ, ব্যক্তির যে কোনো প্রকার ব্যক্তি জীবনের ক্ষতি সাধনের জন্য এই ধারার অধীন মামলা দায়ের করা যাবে। আমরা 16 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। তাহলে 16 নং প্রশ্ন, এটা ট্রান্সপোজিশন অফ পার্টিস। ট্রান্সপোজিশন অফ পার্টিস বলতে কি বুঝাতেছে? অনেক ক্ষেত্রে মামলার বাদীকে বিবাদী শ্রেণীভুক্ত করা বা বিবাদীকে বাদী শ্রেণীভুক্ত করার প্রয়োজন হতে পারে। যেমন যদি একমাত্র বাদী মারা যায়, দেখা যায় যে তার ওয়ারিশ বা শরীকগণ মামলার বিবাদী আছে, তবে তাদের মধ্যে যে কেউ বাদী হয়ে মামলা পরিচালনা করার প্রার্থনা করে, মামলার একমাত্র বাদী যদি কোনো কারণে মামলার তুলনে উইথড্র নিতে চায়, সেক্ষেত্রে মামলার অন্য কোনো বিবাদী মামলা পরিচালনা করার জন্য বাদীভুক্ত আবেদন করতে পারে। নতুন করে আবার মামলা দায়ের করতে হলে পক্ষগণ ক্ষতিগ্রস্ত হতে পারে, ওই বিবেচনায় এরূপ মঞ্জুর করতে পারে, তাকে ট্রান্সপোজিশন এর বিধান দেওয়ানি কার্যবিধির 1908-এর নেই, তবে ন্যায় বিচারের সাথে 151 ধারা ক্ষমতা বলে ট্রান্সপোজিশন কাজে দেওয়া যেতে পারে। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখার চেষ্টা করি। দেখেন সেটা কি বলতেছে, নেসেসারি পার্টিস, প্রয়োজনীয় পক্ষ। তাহলে যার উপস্থিতি মোকদ্দমার গঠনের জন্য অপরিহার্য, যার বিরুদ্ধে মোকদ্দমার কোনো প্রতিকার চাওয়া হয়, যাকে ছাড়া উপস্থিত ছাড়া কোনো কার্যকর আদেশ দেওয়া যায় না, বা তাদেরকে নেসেসারি পার্টিস বা পক্ষ বলা হয়। যেমন বাটোয়ারা মোকদ্দমার বাটোয়ারা সংক্রান্ত ভূমির সকল শরিক আবশ্যকীয় পক্ষ বা প্রয়োজনীয় পক্ষ। বাটোয়ারা করার সময় যে এরিয়াটা হবে তখন তাদের হলো প্রয়োজনীয় পক্ষ হিসেবে গণ্য হবে। এরপরে আমরা একটু ফফার পার্টিটা একটু দেখার চেষ্টা করি।
দেখেন, ফোফার পার্টি বা যথাযথ পক্ষ যার অনুপস্থিতিতে একটি কার্যকর আদেশ প্রদান করা যায়, কিন্তু মোকদ্দমার বিরোধীয় বিষয়বস্তুটি সম্পূর্ণ বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানে উপস্থিতি প্রয়োজন, তাকে যথাযথ পক্ষ বলে বা ফোফার পার্টিজ বলে। যেমন মালিক কর্তৃক ভাড়াটিয়ার বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলায় এখানে ভাড়াটিয়া যদি অপর কোনো ব্যক্তিকে ভাড়া দেয়, তাহলে সেসব ট্যালেন্ট হলো যথাযথ পক্ষ। এরপর রিপ্রেজেন্টেটিভশিপ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 1 বিধি 8-এ বলা আছে। আমরা এটা নিয়ে আর বললাম না, আমরা একটু পরের বিষয়গুলো দেখার চেষ্টা করি। আশা করছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনছেন, অনেক বেশি কাজে লাগবে। যাদের পড়তে মন চাইতেছে না, আপনারা অডিও অডিও হিসাবে, ভিডিও হিসেবে শুনতে পারেন, তাইলে কাজে লাগবে আপনাদের জন্যই চিন্তা করে আসলে আমরা লিখিত মাস্টার থেকে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করছি পাশে থাকবেন। আর লিখিত মাস্টার বই না কিনলে দ্রুত লিখিত মাস্টার বইটা কিনে ফেলুন। আমরা নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার বলতে কি বোঝায়? নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের ফলাফল কি? নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার সম্পর্কে আপত্তি করতে হবে 1908-এর বিধান থেকে আলোচনা করবে। নন জয়েন্ডার কি? অসংযোগ। নন জয়েন্ডার মানে অসংযোগ। নন, আপনাকে সংযোগ করার নাই যদি কোনো প্রয়োজনীয় বা আবশ্যকীয় পক্ষকে আপনি যদি পক্ষভুক্ত না করা হয়। নন মানে না, এটা নন জয়েন্ডার। আর মিস জয়েন্ডার মানে আপনি অপসংযোগ করছেন, মিস করে কাউকে ঢুকাই ফেলছেন, মোকদ্দমার প্রয়োজনীয় বা যথাযথ পক্ষ নয়, এর ব্যক্তিকে পক্ষভুক্ত করা হলে মিস জয়েন্ডার বা অপসংযোগ বলা হয়। নন জয়েন্ডার মিস জয়েন্ডারের ফলাফল আমরা দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 1 বিধি 9-এ সঞ্জয়ের মির্জাইনের ফলাফল সম্পর্কে দেখতে পাই। এই বিধি মতে ভুলভাবে কোনো পক্ষকে সংযোজন বা অপসংযোগ করার কারণে মোকদ্দমা ব্যর্থ হবে না, এটা একটু আন্ডারলাইন করেন। আদালত তার সামনে আনিত প্রত্যেকটি মোকদ্দমার বিচারের বিরোধীয় বিষয়টি পক্ষকারের অধিকার বা স্বার্থসমূহের সঙ্গে যতটুকু সম্পর্কিত ততটুকু বিবেচনা করতে পারেন। এরপরে দেখেন নন জয়েন্ডার মিস জয়েন্ডারের আপত্তি। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 1 বিধি 13-তে গুরুত্বপূর্ণ একটা বিধি, আন্ডারলাইন করতে পারেন। আদেশ 1 বিধি 13 নয়ন জনের নির্জনের সম্পর্কে আপত্তি করতে হবে সে বিষয়ে বলা আছে। কোন মোকদ্দমা কোন পক্ষের অপসংযোগ সম্পর্কে যদি সকল আপত্তি যথাসম্ভব প্রথম সম্ভাব্য সুযোগের মধ্যে বা বিচার্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্ধারণকালে আপত্তি কারণ সম্পর্কে আপত্তি উত্থাপন করা যাবে। এর কোনো আপত্তি যথাসময় উত্থাপন না করলে তা আপনার আপত্তিটা পরিত্যাগ হয়েছে বলে গণ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু প্রবলেমেটিক দেখি। এই যে প্রবলেমেটিক দেখি সেটা হচ্ছে 19 নং দেখেন, এখানে এ ও বি যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামের ব্যবসায়ী বিটার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এর নিকট থেকে পণ্য ক্রয় করে। তাহলে এ ও বি হলো চট্টগ্রামের ব্যবসায়ী, এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। একজন ঢাকা, এ হলো ঢাকা, বি হলো চট্টগ্রামের। এখন এর নিকট থেকে অর্থাৎ ঢাকা থেকে পণ্য ক্রয় করে, একে অনুরোধ করে পণ্যসমূহ বাংলাদেশ বিমানের নিকট সরবরাহ করতে সে অনুরোধ করা বা পণ্য সরবরাহ করে। বি পণ্যের মূল্য বাবদ একে পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। এ টাকা আদায়ের জন্য বিয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে চায়। কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? এরই প্রেক্ষিতে আদালতের অধিক্ষেত্র নির্ধারণের সম্পর্কিত বিধানগুলি আলোচনা করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ইতিমধ্যে বিষয়গুলো দেখেছি। দেখেন আমরা একটু কোথায় মামলা করতে পারে সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আলোচ্য অংশে মোকদ্দমা দায়ের সংক্রান্ত ব্যাপারে দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 20 ধারা প্রাসঙ্গিক। অর্থাৎ 20 অনুযায়ী বিবাদী যে আদালতের স্থানীয় সীমানা বসবাস করে বা লাভজনক কোনো কাজ চালায় বা যেখানে মোকদ্দমা দায়ের করা যাবে, অথবা যে স্থানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে সেই স্থানে আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে। অর্থাৎ আলোচ্য অংশে এ ও বি মোকদ্দমার কারণ উদ্ভব স্থানে ঢাকায় অথবা আহ করতে পারে, অথবা বিবাদী যেখানে বসবাস করে ওখানে করতে পারে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। কি একজন রোগী কি একজন রোগী যিনি নোয়াখালী জেলার বাসিন্দা, এ হলো চট্টগ্রামের কর্মরত ডাক্তার কি প্রেসক্রিপশন অনুসারে চট্টগ্রাম অবস্থিত আর এর দোকান থেকে
ফি কিছু ওষুধ কিনছিল। ফি লক্ষ্মীপুরে মারা যায়। ডা- ঢাকায় একজন ফার্মাসিস্ট মৃত ফি এর ছেলেকে জানায় যে কুষ্টিয়ার বাসিন্দা টি এর সরবরাহিত উপকরণ দিয়ে এক্স এর ঢাকাস্থ কারখানা ওষুধগুলো তৈরি হয়েছিল, সেগুলো ভেজাল ছিল। এবং মৃত ছেলে মামলা করতে চায়। এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে উনি মামলা করা যাবে, এখানে আলোচ্য অংশ আসলে ওষুধ সেবনের ফলে ফি মারা যায়। সে চাইলে মৃত ব্যক্তির 19 ধারা ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে। 19 ধারা অনুযায়ী ব্যক্তি বা অস্থাবর ক্ষতিপূরণের এক বা এক আদালতের একটি স্থানীয় সীমার মধ্যে 19 শতাংশ করা হলে, বিবাদী বা অন্য কোনো একটি স্থানীয় সীমায় বসবাস করলে, ব্যবসা করলে, তাহলে এই করতে পারবে। এখন আমরা একটু দেখি সে কোথায় কোথায় মামলাগুলা করতে পারবে। তাহলে সে কি করতে পারবে? যাদের বিরুদ্ধে মামলাগুলো করা যাবে, ডাক্তারের বিরুদ্ধে পারবে, দোকানদারের বিরুদ্ধে পারবে, সরবরাহকারীর বিরুদ্ধে পারবে, কারখানার মালিকের বিরুদ্ধে পারবে, পারবে। এগুলি সবাই জড়িত থাকতে পারে। লক্ষ্মীপুরে মামলা করা যাবে কারণ লক্ষ্মীপুরে সে মারা যায়। চট্টগ্রামে মামলা করা যাবে কারণ চট্টগ্রামের কর্মরত ডাক্তার প্রেসক্রিপশন অনুসারে দোকান থেকে ওষুধ কিনছিল। কুষ্টিয়ায় মামলা করা যাবে কুষ্টিয়ার বাসিন্দা সরবরাহিত উপকরণ দিয়ে উনি ওই যে কারখানার ওষুধগুলো ভেজাল ছিল। এবং ঢাকায় মামলা করা যাবে কারণ মালিকানাধীন ঢাকাস্থ কারখানায় ওষুধগুলো তৈরি করা বা ভেজাল ছিল। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তী আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ডি ও সি যথাক্রমে চট্টগ্রামের ব্যবসায়ী। হ্যাঁ, সি তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট কিছু পণ্য ক্রয় চুক্তি করে। চুক্তি অনুযায়ী ডি সরবরাহ করে সি মূল্য পরিশোধ করেনি। এটা আমরা আগেও দেখছিলাম। তাহলে এটা উপযুক্ত আদালত মামলা করে। সি উপযুক্ত সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান এবং সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে ওই যে মামলা ট্রান্সফারের বিবাদী মামলা ট্রান্সফার করতে পারবে। যে আলোচ্য অংশে মূল্য পরিশোধের ডি তো হলো বাদী, সি হলো বিবাদী। ডি ও সি দুইজনে দুই জেলার ব্যবসায়ী। এখন ডি ঢাকা থেকে পণ্য চট্টগ্রামে সরবরাহ করলো, চট্টগ্রামের ব্যবসায়ী সি মূল্য পরিশোধ করলো। এক্ষেত্রে ডি হলো ঢাকার চট্টগ্রামের যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারতো, কিন্তু সে ঢাকার মামলা দায়ের করেছে। ঠিক এইভাবে 22 অনুসারে একাধিক আদালত দায়েরকৃত মোকদ্দমায় একটি আদালতে মোকদ্দমা দায়ের করা হলে বিবাদী আদালত আবেদন করলে বাদীকে নোটিশ দিয়ে বা শুনানির সুযোগ দিয়ে মামলা স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। তাই মামলা সি এর আইনজীবী হিসেবে আমি 22 ধারায় ক্ষমতা বলে বিবাদীকে চট্টগ্রামে মামলা স্থানান্তরের আবেদন করতে করতে পারবো বা বলতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নটা একটু দেখি। আপনারা বিরক্ত হইতেছেন না তো? 47 মিনিট হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, আর অল্প আছে, আমরা শেষ করে দিচ্ছি। এই টপিকটার পরে শেষ। এরপরে দেখেন 22 নম্বরটা দেখেন। খ, একটি ভূমি দখলে আছে। খকে বাদ দিয়ে ক অন্য অন্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিপি বা খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। ওই ক্ষয়ের প্রতিকার কি? খকে বাদ দিয়ে দিছে। এখন সে কি করবে? তাকে যে বাদ দেওয়া হয়েছে, যে দেওয়ানি কার্যবিধি 1908-এর এক আদেশ 1-এর বিধি 10-এর 2 বলতেছে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রম অনুযায়ী বিনা আবেদন বা আদালতের নিকট যুক্তিসঙ্গত মনে হলে অসঙ্গতভাবে যুক্ত যে কোনো পক্ষের নাম কেটে দিতে পারে এবং অন্য যে কোনো ব্যক্তির নাম যুক্ত করে মোকদ্দমা নিষ্পত্তি করার জন্য আদালতের সামনে উপস্থিত প্রয়োজন হতে পারে, তাকে যুক্ত করতে আদেশ দিতে পারে। এই ক্ষেত্রে খ, যেহেতু মোকদ্দমার বিষয়বস্তু দখলে আছে, তাকে চূড়ান্ত বা নিষ্পত্তির জন্য ক্ষয়ের পক্ষভুক্ত হওয়া। ক্ষয়ের পক্ষভুক্ত হওয়া কি? ক্ষয়ের পক্ষভুক্ত এক্ষেত্রে ক্ষয়ের যেহেতু মোকদ্দমা দখলে আছে, তাই মোকদ্দমা চূড়ান্ত বা নিষ্পত্তির জন্য ক্ষয়ের পক্ষভুক্ত হওয়া প্রয়োজন। তাই ক্ষকে এক আদেশে 10-এর 2 বিধি অনুযায়ী পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারেন। মনে রাখবেন, এরকম যদি কেউ যদি এরকম মিস যায়, হ্যাঁ, নন জয়েন্ডার হয়, তাইলে নিশ্চয়ই আপনাকে 10-এর 2-এ এক আদেশে 10-এর 2-এ এদেরকে অ্যাডজাস্ট করতে হয়, হ্যাঁ, অর্থাৎ সংযুক্ত করতে হয়। আমরা একটু পরের প্রশ্নটা দেখি। তাইলে এই যে 23 নম্বর, টি ও সি এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা দায়ের করে। ফি মোকদ্দমার সম্পত্তিতে সত্ত্ব দাবি করে শ্রেণীভুক্ত করার দরখাস্ত দাখিল করে, চুক্তি ভবনের মোকদ্দমা করেন। তাহলে দরখাস্তটি মঞ্জুরযোগ্য কিনা আমরা ইস্যু দেখলাম। যে সিদ্ধান্ত মোকদ্দমার কোনো পক্ষ প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও আর্জিতে পক্ষভুক্ত না করা হলে পক্ষভুক্ত করার সুযোগ থাকে, কিন্তু এখানে পক্ষভুক্তির আদেশ 1 থেকে 3 দুটি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে আপনার যার বিরুদ্ধে মামলার বিষয়বস্তু জড়িত
তার বিরুদ্ধে প্রতিকারের আবেদন অধিকার থাকতে হবে এবং মামলার বিরোধী ও ফলপ্রদ বা চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজন হতে হবে। কোন চুক্তি বলবৎ মামলা চুক্তির পক্ষগণ আবশ্যকীয় পক্ষ। এরূপ মামলা কেউ যদি চুক্তির সম্পত্তিতে সত্য দাবি করে পক্ষভুক্ত হতে চায়, তাকে পক্ষভুক্ত করা যাবে না চুক্তির বিষয়ে। কারণ এরূপ মামলা সত্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সুযোগ নাই। সুযোগ নাই। এখানে একটা মামলা রেফারেন্সও আছে, জমির আহমেদ বনাম সিদ্দিক আহমেদ সওদাগর অন্যান্য। এই মামলায় বলা হয়েছে যে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন তৃতীয় পক্ষের সত্যের দাবি করা যায় না, অতএব ফি চুক্তিটি নামঞ্জুর হবে। কারণ বর্ণিত মোকদ্দমা একটি চুক্তি বলবতের মোকদ্দমা। এরূপ মোকদ্দমা যদি কেউ চুক্তি সম্পত্তিতে সত্য দাবি করে পক্ষ হতে চায়, তাকে পক্ষ করা যায় না। এরপরে আমরা 24 নং প্রশ্নটা একটু দেখি। 50 মিনিট হয়ে গেছে না, আর একটু শেষ হয়ে যাচ্ছে। তার বাড়ি বিকে বার্ষিক 1200 টাকা ভাড়া দেয়। 2005, 2006, 2007 সালে সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এওবির বিরুদ্ধে 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। দেখছেন, খালি মাত্র 6 সালের ভাড়ার জন্য মামলা করে, একই পরবর্তীতে 5-7 মামলা করতে পারবে এইসব ভাড়াগুলোর জন্য। আসলে এইভাবে পারা যায় না। দেখেন আলোচ্য অংশে পরবর্তী বিয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ আদেশ 2-এর বিধি 1-2 অনুসারে মোকদ্দমা এমন ভাবে গঠন করতে হবে যাতে বিরোধযুক্ত বিষয়বস্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এই বিষয়ে ভবিষ্যতে আর কোনো মোকদ্দমা করতে না হয়। মোকদ্দমা করার সময় বাদী দাবি সম্পূর্ণ অংশ চাইতে হবে। বাদী যদি তার দাবির অংশ বাদ দেয়, তাহলে ইচ্ছাকৃতভাবে ছাড় দেয়, তাহলে পরে দাবির অংশ মোকদ্দমা করতে পারবে না। তাহলে আহ এছাড়া আদেশ 2 এবং 2-3 অনুসারে বাদী একাধিক প্রতিকারের জন্য মোকদ্দমা দায়ের করার অধিকারী। তবে কোনো প্রতিকার বাদ দিয়ে মোকদ্দমা করলে পরে বাদ দেওয়া অংশের জন্য মোকদ্দমা করতে হলে আদালতের অনুমতি প্রয়োজন। তো ঘটনা 2005, 6, 7 সালে বাড়া জন্য মোকদ্দমা করার অধিকারী হলে সে 2006 সালে বাড়ার জন্য মোকদ্দমা করবে। 2005 সালের জন্য বিধি অনুযায়ী কে আর মোকদ্দমা দায়ের করতে পারবে না। এরপরে দেখেন কে এল এর খুলনায় দৌলতপুর সহকারী জজ আদালতে এমির বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটি দোতরফা সূত্রে ডিক্রি হয়। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মোকদ্দমাটি দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে খুলনা সহকারী সদর জজ আদালতে দাখিল করা উচিত ছিল এবং আরজিতে এল এর স্বাক্ষর নাই। এমত অবস্থায় আপিল আদালতের করণীয় কি? এখন দি কোড অফ সিভিল প্রসিডিউর 21 ধারার আপত্তি সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে আদালতের মোকদ্দমা দায়ের করা হয়েছে সে আদালতের আক্তি ইখতিয়ার সম্পর্কিত প্রথম সম্ভাব্য সুযোগ বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে তা উত্থাপন করতে হবে, নয়তো পরবর্তীতে আপিল বা রিভিশনাল আদালত মোকদ্দমা দায়ের করা স্থান বা ইখতিয়ার সম্পর্কে ইত্যাদি সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। যদি মোকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়, সেক্ষেত্রে আপিল বা রিভিশনাল আদালত ন্যায় বিচারের সাথে এরূপ আপত্তি মঞ্জুর করতে পারে। অর্থাৎ অধিকাংশে একই অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত হলে স্থানীয় ইখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে না। তবে আরজি এল এর স্বাক্ষর না থাকে একটা ত্রুটি মাত্র, এটা সংশোধনযোগ্য। এরূপ ত্রুটির কারণে আপিল আদালত বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপ করবে না, কারণ 93 অনুযায়ী গুণাগুণ বা এখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি বা পরিবর্তন বা সংশোধন হবে না। আপনারা কি করবেন? আপনারা এই যে 99 ধারাটা একটু দেখবেন। 99 আছে, পাশাপাশি 152 আছে, 153 আছে। এই বিষয়গুলো একটু দেখবেন, যেখানে আহ আহ, আদেশ, ডিগ্রি, রায় সংশোধনের ব্যাপারে 152-তে বলা আছে এবং আরো কিছু ভুল টুল হলে 153-তে বলা আছে। ওই বিষয়গুলো একসাথে দেখবেন। ঠিক আছে, ভালো থাকেন। আমরা মোটামুটি চেষ্টা করছি একটা টপিক শেষ করার জন্য। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা এগুলো শুনবেন আর আহ, একটু বেশি করে পড়বেন। সামনে আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা। আশা করছি অড টাইমে ক্লাসটা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।